বিভিন্ন বিষয়ে দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি। কখনো বিশ্ববিদ্যালয়ের আবাসন, কখনো পদবি, এমনকি আমরা আজকে যেটি দেখলাম যে একজন বরখাস্ত হওয়া সৈনিক তিনিও দেশীয় অস্ত্রশস্ত্র সহ সেনা সদরের আশেপাশে অর্থাৎ ক্যান্টনমেন্টের আশেপাশে তিনি বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তার এই বিক্ষোভ প্রদর্শনের প্রেক্ষাপট থেকে শেষ পর্যন্ত আইএসপিআর একটি সিদ্ধান্ত জানালো যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে নির্দিষ্ট কয়েকটি স্থানে আগামীকাল থেকে অর্থাৎ আজকে থেকে 18 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বিক্ষোভ সমাবেশ করা যাবে না। সেই সঙ্গে আরেকটি বিষয় দর্শক উল্লেখ করতে পারি, সেটি হলো লন্ডন থেকে এনডিএমের প্রোগ্রামে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট, সেই ববি হাজ্জাজ যার প্রধান, সেই দলের 8ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান বললেন যে নির্বাচনের দেরি হওয়াতেই নানা ধরনের দাবি দেওয়া উঠছে এবং সেই অস্থিরতা দেখা দিচ্ছে দেশের, এবং এই ধরনের অস্থিরতা সামাল দিতে না পারলে কিন্তু এই সরকারের জন্য খুব একটা মঙ্গলময় নয়। এবং এর সঙ্গে আরও বহুল আলোচিত আসছে করিডোর, সেই সঙ্গে কিছুদিন আগের থেকে আবার আলোচনা এসেছে চট্টগ্রাম বন্দর কার হাতে যাবে। এই সব কিছু নিয়েই নানা ধরনের ঘটনা ঘটছে এবং একই সাথে সর্বশেষ যেই ঘটনাটি আমরা জানতে পারলাম যে হঠাৎ করেই কয়েকটি স্থল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের পণ্য আমদানি তারা রদ করে দিয়েছে এবং সেটি বাতিল করেছে। আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে এই সমসাময়িক প্রসঙ্গ তো থাকছেই, সেই সঙ্গে থাকছে আমরা দেখলাম যে ইশরাক হোসেন, যিনি মেয়র নন কিন্তু তার সমর্থকরা এতটাই তৎপর যে নগর ভবনের প্রায় 60টি কক্ষে, 60টিরও বেশি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে আছেন খন্দকার মাশরুকুর রহমান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, এবং আছেন সিনিয়র সাংবাদিক abnews24.com-এর সম্পাদক শাহিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত। আমাদের আজকের বিষয় ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করছি সেটি হলো ডিএসসিসি সংকট ও সমসাময়িক প্রসঙ্গ। দর্শক, আমাদের এই আলোচনায় আমরা যাব, তবে তার আগে বরাবরের মতোই শিরোনামগুলো দেখে আসতে চাই। নির্বাচনের দেরিতেই অস্থিরতা সৃষ্টি, বললেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে ভোটের তারিখ নির্ধারণের আহ্বান। নাশকতার দায়ে সৈনিক গ্রেপ্তার, রাজধানীর কয়েকটি স্থানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা। ভারতের পুশিনে সন্ত্রাসী প্রবেশের আশঙ্কা স্বরাষ্ট্র উপদেষ্টার। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয় বাধাদানকারীরা স্বৈরাচারের দোসরদের লোক, দাবি ইশরাক হোসেনের। আন্দোলন জনগণের সম্পৃক্ততা না থাকার দাবি। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, অন্যরা খালাসে অসন্তুষ্ট পরিবার, দ্রুত বিচারের অনন্য নজির। এবং ক্ষুদ্র ঋণ ব্যাংক হবে সামাজিক ব্যবসার মডেল, তৈরি করবে উদ্যোক্তা, মন্তব্য প্রধান উপদেষ্টার। নতুন ব্যাংক আইন তৈরির তাগিদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আজকের যে বিষয় ডিএসসিসি সংকট ও সমসাময়িক প্রসঙ্গে এ নিয়ে কোনো পরামর্শ, মতামত, আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন। শাহিন চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি অনেকগুলো ঘটনা বললাম, তার মধ্যে আরও বেশ কিছু ঘটনা বলি। সেটি হলো নগর ভবনে 65 তালা ঝুলিয়েছেন ইশরাকের সমর্থকরা, এবং আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার উপদেষ্টা, তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। 7 কলেজের শিক্ষার্থীরা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে, এবং ইতিমধ্যে আপনি জানেন যে জগন্নাথের ছেলেমেয়েরা তো করছিলই। এবং আরেকটি বিষয় দিয়ে আমরা শেষ করি, সেটি হলো অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে এই 7 কলেজ নামবে। আর যেটি বলছিলাম যে ঢাকা সেনানিবাস এলাকা ঘিরে সব ধরনের সমাবেশ নিষিদ্ধে আইএসপিআর। আমি অনেকগুলো ঘটনা নিয়েই বললাম যে একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার কোনো মিল আছে কিনা আমি জানি না, কোনো যোগসাজশ আছে কিনা জানি না, তবে অনেকগুলো ঘটনা ঘটছে। আপনি শুরু করুন, দেখি কোন ঘটনাকে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমরা ইশরাকের ঘটনায় আসবো, তবে তার আগে এই একজন সৈনিককে গ্রেপ্তার, বরখাস্ত হওয়া সৈনিক, তিনি 5ই আগস্টের পরেই বরখাস্ত হয়েছিলেন। এরপর সেটা ঘিরে আইএসপিআরের একটি
নিষেধাজ্ঞা জারি, এর মধ্যে আবার তারেক রহমানের ওই একই ধরনের কথা যে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদের ধন্যবাদ। আপনি সঠিক বলেছেন যে একটার সঙ্গে আর একটা লিঙ্ক আছে। আমিও মনে করি যে প্রত্যেকটি ঘটনা আপনি লক্ষ্য করবেন যে এই আছে কিনা আমরা বলতে পারবো না, তবে আপনি যদি এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের করার পরে একটা দাবির মৌসুম চলছে। দাবির মৌসুম চলছে এবং এই যৌক্তিক অযৌক্তিক এবং অর্বাচীন দাবিও আছে এর মধ্যে। ধরেন গত 3 দিন যাবত যে অস্থিরতা আমরা এর আগে হলো, সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাস্তা দখল করে রাখলো, ঢাকা শহরের কোটি কোটি মানুষকে জিম্মি করে রাখলো। তাদের দাবিগুলো কী ছিল? তাদের একটা স্বতন্ত্র ক্যাম্পাস করতে হবে, আবাসন সমস্যার সমাধান করতে হবে এবং তা না করতে পারলে তাদের ভাতা দিতে হবে, আবাসন ভাতা দিতে হবে, প্লাস যে বাজেটে যে বরাদ্দ চাওয়া হয়েছে তা কোনো কাটছাট করা যাবে না। 3টে দাবি যদিও সরকার মেনে নিয়েছেন, আমি মনে করি যে এটা সরকারের দুর্বলতা এই অর্থে আমি বলবো যে একটি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ তো কোনো আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় নয়, রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি একমাত্র জাহাঙ্গীরনগর, যেখানে ভর্তি হলে সিটের বিপরীতে ছাত্র ভর্তি করা হয়। কিন্তু জগন্নাথে কিন্তু ওই গ্যারান্টি নাই। হ্যাঁ, তাদের সমস্যা আছে, সেই সমস্যার জন্য সরকারকে, জনগণকে জিম্মি করতে পারে না। কারণ আপনি ঢাকা শহরে 2 থেকে 2.5 কোটি লোকের বসবাস, একটা রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয় পুরো শহরে কিন্তু তার প্রভাব পড়ে, সেইটা পড়লো। আর আমি সরকারের ভূমিকাও খুশি নই। কেন খুশি নই? তারা সমস্ত দাবি মেনে নিলেন 3 দিন পরে। কথা, যদি দাবি মেনেই নেন, প্রথম দিন মেনে নেন, তাহলে তো বাকি 2 দিন অন্তত এই নগরবাসীর এই দুর্দশা হয় না, তাই না? তারপরে এদের আরেকটি দাবি কি, যে কোনো বাজেট কাটছাট করা যাবে না। বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত, বিশ্ববিদ্যালয় তো সরকারের রেভিনিউ বাজেট থেকে চলে না। বিশ্ববিদ্যালয়কে সরকারের গ্র্যান্ট কমিশন থেকে একটা অনুদান দেয় বার্ষিক, সেই অনুদান সেটা নির্ভর করবে গভর্নমেন্টের আর্থিক অবস্থার উপরে। আচ্ছা, আমার একটা জানতে চাওয়া আছে, এই যে আন্দোলন, এটি কি সরকার বা প্রধান উপদেষ্টাও যদি বলি, যেহেতু যমুনা তার বাসভবনে, প্রধান উপদেষ্টার কাছে তাদের আন্দোলন ছিল, নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আমরা দেখেছি এর সঙ্গে শিক্ষকরা গ্র্যান্ট কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছে? কি করছিল, কোনটা আন্দোলন এখানে? আসলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নয়, এটা হলো সরকারের কাছে দাবি। বেসিক্যালি এটা কিন্তু গ্র্যান্ট কমিশনের কাছেই কিন্তু দাবি, কারণ মঞ্জুরিটা কে দেয়? গ্র্যান্ট কমিশন দেয়, কিন্তু বাজেটটা আসে অর্থ মন্ত্রণালয় থেকে। মূলত কিন্তু গ্র্যান্ট কমিশনের কাছেই দাবি। কিন্তু এখন একটা ইয়েতে পরিণত হয়েছে যে না, যমুনা ঘেরাও করতে পারলেই দাবি আদায় হয়। এর আগে আপনি দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমি আরেকটি বিষয় আপনার এটার সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হলো যে তারা বলেছেন যে আবাসনের জন্য খুব যৌক্তিক একটা দাবি, আবাসনের পেছনে বাজেট কাটছাট করা যাবে না। কেমন যেন মনে হয় না যে দুই দাবির পেছনে, যে অর্থাৎ সামনে একটি সুন্দর সুগার রেখে, মানে সুগার কোটেড কুইনাইন যেটাকে বলা হয়, পিছনের বাজেট কাটছাট করা যাবে না। বাজেট কাটছাটের সাথে ছাত্রদের কি সম্পর্ক? সেই কারণেই আমি যে বললাম যে এই দাবিগুলো, যদিও আমার কাছে মনে হয়েছে যে এই দাবিগুলো মোটিভেটেড, এটা কোনো বিশেষ কর্নার থেকে এটা করানো হয়েছে, কিন্তু সরকার কিন্তু সারেন্ডার করেছে। সরকার সারেন্ডার করেছে মানে আপনি দেখেছেন যে সকল দাবি মেনে নেওয়া হয়েছে। এটা গেল একটা। আর আজকে দেখেন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যেটা আজকের দিনে আমি মনে করি সবচেয়ে আলোচিত ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোর্ট থেকে রায় হয়েছে যে ইশরাক হোসেন মেয়র, সেটা নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে। এখানে আমি জানতে চাই যে এখানে সমস্যাটা কোথায়? এইখানে আমি মনে করি যে এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিশ্চয়ই গড়িমসি আছে, কারণ গেজেট হওয়ার পরে ওত কেন হবে না? প্রথম দিকে কিন্তু আমি একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, খন্দকার মাশুকুর রহমানের কাছে আসি। যেহেতু ইশরাক তাদের দলের প্রার্থী ছিলেন,
আপনাদের দলের অবস্থান কি এই বিষয়টি নিয়ে, যে এই ইশরাক হোসেনের আদালতে মাধ্যমে তিনি পেলেন এবং মেয়রের শপথ নেওয়ার জন্য নির্বাচন কমিশনও গেজেট প্রকাশ করলো, এই বিষয়ে আপনাদের দলের অবস্থানটা কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। অনেকগুলো বিষয় আপনি অবতারণা করেছেন, আগে এটি আসি। হ্যাঁ, ইশরাক আমাদের দলের লোক। ইশরাক বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচন কেমন হয়েছে আমরা সবাই জানি। ইশরাক 5 তারিখে পট পরিবর্তনের পরে চিটাগাং আমাদের ডক্টর সাদ আশরাফ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কোর্ট তাকে রায় দিয়েছেন, উনি সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসাবে দায়িত্ব পালন করছে। ঠিক ইশরাক সেই আইনকে শ্রদ্ধা করে কোর্টের মাধ্যমে কোর্ট মনে করেছে ইশরাক বৈধ মেয়র। এখন কোর্ট যদি রায় দিত তুমি বৈধ না, তুমি নির্বাচিত হওয়া নাই, তাহলে কি ইশরাক দাবি করতো না। যেহেতু ইশরাক আইনকে সম্মান করেছে, সেই আইনের মাধ্যমেই তাকে সর্বোচ্চ আদালত বলেছে তুমি বৈধ মেয়র। এখন দায়িত্ব সরকারের শপথ নেওয়া। সেই কারণে সরকার যদি এটা না নেয়, এটার জন্য তো ইশরাক দাবি দেওয়া দিতেই পারে। তার শুভাকাঙ্ক্ষী যারা এত বড় একটা জনগণ তাকে ভোট দিয়েছে, এই মেয়র না থাকায় জনগণের এই সিটি কর্পোরেশনের নেতৃত্বে বা আন্ডারে যারা রয়েছেন তারা সেবা থেকে বঞ্চিত। কিন্তু আমি একটা বিষয় শুনলাম যে এই 15 তারিখে, এই 15ই মে, ওই যে মেয়র নির্বাচিত হওয়ার যে টেনিওরটা, মানে যে সময়টা, এই সময়কালটা শেষ হয়ে গিয়েছে এই 15ই মে। 5 বছর হয়েছে না, আমি নট কনফার্ম 5 বছর হয় নাই। যদি সেটা হয়ে থাকে তাহলে ভিন্ন জিনিস। যেমন আপনার মনে আছে সুধান্ত শেখর হাওলাদার আর দিলওয়ার হোসেন সাইদি মামলা, সুধান্ত শেখর হাওলাদার মামলা করেছিলেন। দিলওয়ার হোসেন সাইদি 5 বছর হয়ে যাওয়ার পর রায় পেয়েছেন সুধান্ত শেখর, পার্লামেন্ট বিলুপ্ত হয়ে যাওয়ার পরে। কি মনে আছে আপনার কথা? হতে পারে, সেটা ভিন্ন জিনিস। এটা আমি কনফার্ম না, আমি জানি না। তখন সেই আপনার কারচুপি নির্বাচনে ব্যারিস্টার তাপসকে নির্বাচিত তৎকালীন ফ্যাসিস্ট সরকার ঘোষণা করেছিলেন। সেই নির্বাচন পিরিয়ডটা শেষ কবে এটা আমার জানা নাই। যদি শেষ হয়ে থাকে সেইটার আপনার আইন কি বলে আমি জানি না, বাট সেখানে থাকার কথা না। আমি যেটা বলি, সেখানে সরকার যদি এটা গরিমসি করে তাহলে সেটাকে দুর্বিষতা ঠিক হবে না। নাম্বার 1, অনেকগুলো কথা বলেছে। যেমন এক সৈনিকে কথা বলেছেন, বাংলাদেশের সকল সময় কিছু স্থাপনা রয়েছে, আপনার কিছু আপনার বলেন অবস্থান, অফিস, আদালত, সেখানে দাবি দেওয়া নিয়ে যাওয়া যায় না, উচিত না। কোন আমল, কোন সরকার সেটা বিষয় না, কারা বিষয় না, সেটার মধ্যে একটা ক্যান্টনমেন্ট। হ্যাঁ, এটা প্রায় শেষের দিকে গেছে। 2020 সালে এই ইলেকশনটা হয়েছিল। 20 সালে হয়েছিল, 5 বছর 25 পাবে। 25 মেতে গিয়ে এটা এরপর কি হতে পারে এটা আইনি ব্যাখ্যা আমার কাছে জানা নাই। জি, জি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তো আর সেটা। আচ্ছা, এর সঙ্গে আরো একটি তথ্য, এটা ইশরাকের পক্ষ বিপক্ষের জন্য না, সাধারণ বেশ কিছু মানুষের এই প্রশ্নও আছে যে নির্বাচনকে বিএনপি রাজনৈতিকভাবে অবৈধ বলেছিল, যে নির্বাচনকে বিএনপি স্বীকার করে নাই, সেই নির্বাচনের মেয়র কেন ইশরাক হোসেন হতে যাচ্ছেন? এটা আমার প্রশ্ন, আমি সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মিডিয়া আমাদের অনেক দিতে হয়েছে। যেমন আপনার মনে আছে 14 নির্বাচন আমরা অংশগ্রহণ করেছিলাম না। আপনারা মিডিয়া, দেশের বুদ্ধিজীবী, এই দেশের বিভিন্ন দাতা সংস্থা, বাইরের দেশে ডোনার কান্ট্রি, আপনারা বলেছিলেন আপনারা ইলেকশনে যেতেন, মনে আছে? আপনারা যেতেন, দেখতেন কি হতো। যে ইলেকশনে 154 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছিল। সরকার গঠন করার জন্য 151 জন দরকার। আচ্ছা, আমরা তারপর ইলেকশনে গিয়েছিলাম উপজেলা, পৌরসভায়। আমরা একটা নির্বাচনে বিজয় লাভ যখন করতেছিলাম, তখন নির্বাচন কিভাবে ম্যানিপুলেট করেছিল ফ্যাসিস্ট সরকার আপনার জানা আছে। কয়েক ধাপে নির্বাচন হয়েছিল স্থানীয় সরকার, 1, 2, 3। আমরা যখন পর নির্বাচনে বিজয় লাভ হচ্ছিলাম, তখন সেটাকে নির্বাচনকে
বিতর্ক করে সরকারের দরকার ঘোষণা করা হয়েছিল। 18 আপনার মনে আছে। আমি যেটা বলতে চাই, মাঝখানে সিটি কর্পোরেশন নির্বাচন আপনার ঢাকার দুটি নির্বাচন দেখেন, প্রথম নির্বাচন ওদিকে মির্জা আব্বাস, এদিকে তাবিদ আওয়াল। সেই নির্বাচনে দেশ ছোট, যারা গোয়েন্দারা প্রধান আমাকে বলেছে যে ভাষা ব্যবহার করছেন, পরাজয়ের ভাষা যেটা বলেছেন সেই ভাষা আমি ব্যবহার করতে পারি, এরকম পরাজয় হয়েছিল সরকারি দলে, সেখানে ঘোষণা হলো অন্যভাবে। হ্যাঁ, আপনি 18-র কথাই মনে করেন, দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে। ওই পুরনো আলাপে আমি যেতে চাই না। আপনার যেটা বলেছেন সৈনিকের কথা, আমি ইশরাকের ওই এশাকের কথা, ওইটা যদি পিরিয়ড শেষ হয়, এটা আইনি ব্যাখ্যা পিরিয়ড না, মানে মানুষের অনেকের প্রশ্ন যে এই নির্বাচন, এই সিটি কর্পোরেশনের নির্বাচন তো আগেই অবৈধ ঘোষণা, মানে অবৈধ বলে বিএনপি বয়কট করে। মানে বিএনপি তো এই নির্বাচনের, এই সিটি কর্পোরেশনের আমরা বয়কট করি না, নির্বাচনের ফলাফল বয়কট করা হয় না, ফলাফল, হ্যাঁ, নির্বাচন বয়কট করে নাই, কিন্তু ফলাফল বয়কট করা হয়। কোন ফলাফলটা? যে ফলাফল অবৈধ, আমরা যে ফলাফলই হয় নাই, এটা জনগণের রায়ের প্রতিফলন ঘটে নাই, সেটাকে আমরা বয়কট করেছি। জনগণ যদি আমাদের ভোট না দিত, আমরা দ্বারস্থ হতে পারতাম না। যাই হোক, আমি এই ব্যাখ্যাটা চাই, এটা ব্যাখ্যাটা চাই। ফলাফল আপনি যদি নৈতিক অবস্থান থেকে বলেন, তাহলে আমি মনে করি যে ফলাফলটা আমি প্রত্যাখ্যান করলাম, সেই ফলাফলটার জন্য আমি কোর্টের দ্বারস্থ হতে পারি না। আমি কোন ফলাফলটা আমরা অবৈধ বলছি? যে ফলাফলটাই তো অবৈধ, এবং সরকার যেটা ম্যানিপুলেট করেছেন সেটাকে আমরা অবৈধ বলেছি। ওই ফলাফলটাই তো অবৈধ বলে প্রমাণ করেছে কোর্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা চিটাগাং কি হয়েছে, একটা সাধারণ সাহেব কিসে বসলেন যে ওই ফলাফলটা সঠিক না? কোর্ট রায় দিছে, নিখুঁতভাবে প্রমাণ ডকুমেন্ট সাবমিট করেছে, সেই সাবমিটই দেখেছে ইলেকশন হয় নাই, ত্রুটি পেয়েছে, বয়কট করেছে। আপনি যে দেখেন, পেপারে দেখেন কত মরা মানুষ ভোটার হয়েছে, ভোট দিয়েছে। আচ্ছা, যাই হোক, এটা প্রথম কথা হলো এই একটা আমি মনে করি আমার অবস্থান থেকে। দ্বিতীয় হলো, আজকে যে ঘটনা হয়েছে, এটা আমি মনে করি যে গণবিরোধী একটা কাজ করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন একটা জায়গায় 65টি রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শত শত লোক প্রতিদিন এখানে নাগরিকত্ব সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, নানান ইস্যুতে আছে এলাকার সমস্যা নিয়ে। সমস্ত কাজ ব্যাহত, বন্ধ হয়ে গেছে। তবে আবার বিকেলে দেখলাম ইশরাক হোসেন বলেছেন যে এটা তার দায় নেই, এই দায় তাকে নিতে হবে, সাধারণ মানুষের এই দায় তাকে নিতে হবে। তার দায় নেই, তার নামে অনেক কিছু হবে, সে দায় তাকে নিতে হবে। যেমন বিএনপি কোনো কিছু করলে তার দায় কিন্তু আলটিমেটলি তারেক রহমানের ঘাড়ে যায়। সুতরাং সে দায় নেই, এই দায় তাকে নিতে হবে। এবং বিকেলে ইশরাক হোসেন প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করেছে, প্রেস কনফারেন্স করে সরকারকে বলছে যে তাকে ওত নাড়বে। এটাই ছিল পারফেক্ট ওয়ে, এটি তার বিকেলে না করে সকালে করা উচিত ছিল। এবং এই 65টি যে রুমে তালা দেওয়া হয়েছে, সে দোষারোপ করছে না, সে সরকারের কাছ থেকে ন্যায়সঙ্গত যৌক্তিক একটি অবস্থান জানতে চায়। তার এই অবস্থানকে তো আমি সমর্থন করি, সেটি তো তার করা উচিত ছিল। আজকে না হয় দুদিন আগেও তিনি করতে পারতেন। কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, তালা ঝুলিয়ে দেওয়া হলো, সচিবালয় অভিমুখে মিছিল করা হলো, সচিবালয়ের গেটের কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড সৃষ্টি করা হলো, এজন্য নগরীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হলো। এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কারণ যেহেতু ইশরাক রাজনীতি করেন, জনপ্রতিনিধি, তার কাছে এটা কাম্য নয়। এবং আমি মনে করি সরকার যে এটা নিয়ে বিলম্ব করছেন, কেন বিলম্ব করছেন, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি যে একটা কথা বলছেন, তাতে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই। আপনি যে একটা কথা বলেছেন যে 2020-এ নির্বাচন হয়েছে, মেতে মেয়াদ, আমি ধরেই নিলাম যে মেতে মেয়াদ শেষ, কিন্তু সরকারের পক্ষে তো একটা ব্যাখ্যা থাকবে যে আদালতের রায় পেয়ে হয়েছে, একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকবে। কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় কেন ব্যাখ্যা নেই? তার মানে কি? তারা বলুক যে 20 মে নির্বাচন হয়েছিল, ওনার এই মেয়াদ শেষ হয়ে গেছে, বা আর 4 দিন পরে শেষ হবে। এই 4 দিনের জন্য, আজকে তো 17 তারিখ, 3 দিন পরে শেষ হবে, এর জন্য আর শপথ নেওয়ার দরকার নেই। আমি একটু ইন্টারাপ্ট করি, আমি তার সেন্টিমেন্টে একমত। আমাদের পাশাপাশি মনে রাখা দরকার, আমরা বরিশাল, গাজীপুর, রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছিলাম না? আপনি কি জানেন গাজীপুরে মেয়র কোর্টে একদিন বসতে পারে নাই? বুলবুল আমার রাজশাহী, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ,
রায় পেয়ে বসছে, সাথে সাথে রায় নির্দেশ গেছে চেয়ারে বসতে পারে নাই, একদিনও বসতে পারে নাই। হয় না এরকম এই দেশে? না, সেটা হয়েছে, হয়েছে না? সেটা তো আচ্ছা, এখন আপনার ফ্যাসিস্ট বরিশালের আমলের কামাল পুরো সাহেব এরকম অসংখ্য বসতেই পারে না। জনগণ নির্বাচিত, আপনি ফলাফল তো ঘোষণা করেছেন, ফেসিস ঘোষণা, তার নির্বাচিত হয়েছে। তারপরে আপনার কোর্টের রায় নির্বাচিত হওয়ার পর মান্নান সাহেবরে নির্বাহী আদেশে বরিশাল কামাল সাহেব নেই। মারা গেছে। নির্বাহী এদের সাথে আমার খুব পার্সোনাল সম্পর্ক, এদের করুণ ইতিহাস যদি আপনি না, শোনেন। সেই আমলের সঙ্গে কি আপনি না, এই আমলের কোনো আমি অন্য অধম বলে আমি তো উত্তম হব না, এরকম কথা নাই, এটা হওয়া উচিত না। এইটা আপনার একটা সুন্দর কথা বলছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার। আমরা যদি আমার প্রশ্ন করেন, এইটাও আমার জানা নাই। এই যে এটা তো রেয়ার কেস, এটা তো প্রতি বছর হয় না, যুগে যুগে না, অর্ধ শতাব্দীতে হয়। মেয়াদ শেষ, রায় পেয়েছে, এখন কি হবে এইটা আমার জানা নেই, উত্তর আমি দিতে পারবো না। আইনি ব্যাখ্যা হয় সরকার দিতে হবে, না সরকার কোর্টের মাধ্যমে ব্যাখ্যা নেবে, হ্যাঁ, কোর্টের মাধ্যমে নেবে না, নিতে হবে। আচ্ছা, আমি এই বিষয়ে আমার এইটা ব্যাখ্যা। তবে আপনি বলছেন যেটা, যে এই যে তালা দেওয়া, হ্যাঁ, আমরাও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে তালা দিছি না। আমি মনে কি দাবি দেওয়ার শিক্ষা প্রতিষ্ঠানে তালা দেয়া, নগর ভবনে তালা দেয়া, আমি বলি এক না, আমি এটার সঙ্গে নাগরিক এটা 2 কোটি মানুষের সাধারণ মানুষের প্রতিদিনের কাজ থাকে সেখানে। আমি এখানে সব দাবি দেওয়াটা নিয়েই বলতে চাই। দেখ, সৈনিকের কিছু স্থাপনা সব সময় আছে, এখানে মিছিল মিটিং করা নিষিদ্ধ, নতুন কিছু বিষয় না। সেটার মধ্যে ক্যান্টনমেন্ট একটা বিষয়, একটা জায়গা, এরকম কতগুলো জায়গা রয়েছে। আপনার ধরেন আপনার পরিবার, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, এটা যদি সরকার হয়, আপনার কাছে ছেলেমেয়েরা দাবি দেওয়া দিবেই। সকল দাবি দেওয়া পূরণ করার ইচ্ছা আমি মনে করি সব পিতারই আছে, কিন্তু আদৌ সম্ভব এই দেশের মতো জায়গায় সম্ভব? জি। আমি বলেন, ভাবেন তো, আমি পিতা, আপনি পিতা, উনি পিতা, আমার মেয়ের দাবি তো আমার ইচ্ছা করেন, আমার আজকে ফোন করছে যে আমি বার্গার খাবো, টাকা পাঠাও, হয় না? কার ইচ্ছা না করে? আমি বলি আমি যে দাবি দেব, ওই বুঝতো ওই মেয়ের নাই বা ওই ছেলের নাই, থাকতে হবে যে আমার এই ক্ষুদ্র সম্পত্তি, এই ডক্টর ইউনূস সাহেবের নেতা, ধরেন এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো, এই দাবি কে, তার দায়িত্ব তো জনগণের জন্য, জনগণের সেবার জন্য তো তুমি বসছো। এটা ঠিক, বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতায় না থেকেও কিন্তু 65টা কক্ষে তালা ঝুলাতে পেরেছে। না, আমি বলি, হ্যাঁ, আমি বলি না, তালা মেরেছে, আপনি এটা অস্বীকার করার নাই, তার সমর্থন। আপনি আপনার একটা জিনিস অস্বীকার করা, 59,000 মামলা আমাদের বিরুদ্ধে, হ্যাঁ, 1 লক্ষ মামলা, এত কিছুর পরও বিএনপি গণমানুষের হৃদয় আছে বলে তো বিএনপি টিকে আছে, ভাই, আছে না? সেখানে মাথায় রাখতে হবে বিষয়টা। দাবি দেওয়ার প্রশ্নে যৌক্তিক দাবি দেওয়া কি, সেটা মাথায় রাখতে হবে। ভাববে এটা ইসলাম বসেন, আপনি ডাকুক স্থানীয় সরকার, ইসলাম সরকার মন্ত্রী, আপনি আর একটা ভাবেন। আমি ব্যাকে যাই, এই বৈষম্য বিরোধী যখন আন্দোলন হয়, আমি আমার স্বাধীনতা উত্তর পরবর্তী সকল আন্দোলন আমি দেখেছি, অনেকটার সাথে অংশগ্রহণ করেছি। আমি ওবায়দুল কাদের জায়গা হইলে আমি চলে যেতাম ওখানে, 100 ওদের মাঝখানে বসতাম। এই যে মাহফুজ মারছে না, ঢিল মারছে, মারুক, জিয়াউর রহমান ইউনিভার্সিটি গেছে না, মাহফুজ তো অন্যরকম করেছে, যে ওই ছেলেটাকে কাছে নিয়ে গেছে। আমলি ক্ষমতা গেলে কি হতো বলেন আপনি? গুম করে দিত, চলে যেত। ছোট্ট বিরতি নিব। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ার আজকের বিষয় ডিএসসিসি সংকট ও সমসাময়িক প্রসঙ্গ। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও। আপনারা চাইলে আমাদের যে অতিথিরা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের মতামত, কমেন্ট এগুলো জানাতে পারেন। খন্দকার মাশরুকুর রহমান, আমরা একটু যাচ্ছি এই বিষয় পরিবর্তনে যাচ্ছি। আপনার দলের স্থায়ী কমিটির সদস্য একটি বাক্য বলেছেন, এই বাক্য নিয়ে আপনি নিশ্চয়ই আপনার দলের অবস্থানটা আমরা অনেকেই বুঝতে পারছি না, সেই কারণে জানতে চাচ্ছি। আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সদস্য হতে বাধা নেই। আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বিএনপির সদস্য হতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে একজন ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোসর নন,
হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন, আমরা জানি না তিনি কাকে ভোট দিয়েছেন, তাও জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, তাকে এই আমার এখানে প্রশ্ন হলো যে তিনি আওয়ামী লীগ করেন কিন্তু কাকে ভোট দিয়েছেন তাও জানা যায় না। অবশ্যই ভোট কাকে দেওয়া হয় সেটি তো আর জানা যায় না, কারণ ভোট তো গোপন ব্যালটে দেওয়া যায়। কিন্তু যেই লোক প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন করেন তাকে বিএনপি নিলেও আমার ব্যক্তিগতভাবে কোনো দাবি দেওয়া নেই। তবে প্রশ্নটা হলো এই যে আওয়ামী লীগ সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তি বলতে বিএনপি কি বোঝাচ্ছে? নিতেই পারে তাকে, আর তাদেরকে বিএনপির সদস্য হতে বাধা নেই। তারা আওয়ামী লীগের সদস্য থাকলেই বা সমস্যাটা কোথায়? বিএনপির সদস্যই হতে হবে কেন? দুটো বিষয় মতামত আছে। আমরা ছিলাম মিটিংয়ে। আপনারা প্রায়শই বলেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা বা জনগণ করবে কিনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব এই 15.5 বছর কোনো সিদ্ধান্ত তৃণমূল নেতার বাইরে নেয় নাই। চ্যালেঞ্জ করে বলবো, আসি ওখানে উত্তরটা দিই। তার পূর্বে আমি এক লাইনে শেষ করবো এই দাবি দেওয়া নিয়ে। এই যে তালা ঝোলানো রাস্তা বন্ধ করে আমাদের 24-এর 5ই আগস্ট বিপ্লব, আমরা রাজনীতিবিদরা যদি এখানে শিক্ষা না নেই, আমরা যদি এতে শিক্ষা না নেই, আমাদের এই জাতির দুর্ভাগ্য, অনেক কপালের দুর্ভাগ্য রয়েছে। কি কারণে বললাম? আপনি উন্নত দেশে আমেরিকা, ব্রিটেন বলেন, কানাডা বলেন, প্রধানমন্ত্রী যায় যদি তাকে গতিরোধ করা যায়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না, ডিম টমেটো ব্যবহার করতে পারবে, লাঠিসোঁটা থাকবে না। আমাদের দেশে যদি কয়েক লক্ষ লোক একটা মানববন্ধন করে, মানে কেউ এটা মানে আমরা 15.5 বছর আপনারা বলছেন বিএনপি অগ্নি সন্ত্রাস করে, অমক করে, আমরা মানববন্ধন করে বিশাল মিটিং করেছি, আমরা দাবি দেওয়ার শুনছি। আমরা কি বলেছি? ভোটের অধিকার। আমরা বলি নাই। দেখেন তো এই 15.5 বছর তারেক সাহেব কখনো বলেছেন বিএনপিকে ভোট দিতে হবে? বলছে না, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের ফিরিয়ে দিতে হবে। জনগণের মালিকানা 5 বছর পর রিনিউ হয়। কিসের মাধ্যমে? একটা ভোটের মাধ্যমে। আমার সেবা কে করবে? রাইট তো আমার। আমরা সেই জন্য আন্দোলন করেছি। এই আন্দোলন কি সোজা আঙ্গুলে ঘি উঠে? আমি 173 হরতাল করেছে, দেশের ক্ষতি করেছে না? হ্যাঁ, আমি সব সময় সব আমলে যা বিরোধী দল ছিল দেশের ক্ষতি করে দাবি তো আদায় করতেছে। এই সংস্কৃতি থেকে ফিরিয়ে আসা উচিত, মাস্ট ফিরিয়ে আসা উচিত। তাহলেই এই 24-এর চেতনা, যারা শাহাদাত বরণ করেছে, অন্তত যারা মারা গেছে, সেই আত্মা শান্তি পাবে। এখন আমি যেখানে আসতে চাই, এই মিটিং আমি ছিলাম, আমারও মন্তব্য আছে, আমার সাজেশন কি সেটাও আছে। তারেক সাহেবের সাথে একাধিকবার আমরা বলেছিলাম, এখানে হলো সদস্য সংখ্যা। আপনারা দেখবেন জামাত ইসলাম মসজিদের পাশে একটা টেবিল চেয়ার নিয়ে বসে, বেস্তের টিকিট সদস্য ফর্ম ফিল আপ করে নেই। মানুষ এটা মনে করে আমাদের দেশের মানুষ ধর্ম বিরোধী না। জামাত ইসলামী সম্ভবত বলেছে যে তারা বেহেশতের টিকিট দেবে না, কিন্তু বেহেশতের পথ দেখাবে। আচ্ছা, করছে আছে, এক জায়গায় হতে সদস্য সংগ্রহ করে। হ্যাঁ, সদস্য সংগ্রহ করা একটা রাজনৈতিক দলের, এটা কিন্তু সবসময় সব আমলে হয়েছে। আমরা এই তারেক সাহেবের দায়িত্ব তার ম্যাডামের সাথে আরেকবার করেছি, আমি দায়িত্ব যখন ছিলাম, আমাদের সাংগঠনিক দায়িত্বের মাধ্যমে এবার হয়েছে। এখানে আলোচনা হয়েছে, এই সদস্য ফর্ম বিক্রি করলে সাধারণত ক্ষমতার সাথে থাকতে চায় সমাজের কিছু শ্রেণী আছে, সুবিধাবাদী লোক, নিঃসন্দেহে এখন সদস্য বানাবেন যারা পদে নাই। এই আওয়ামী লীগ সমর্থিত। আমরা একটু শাহিন চৌধুরীর কাছে ঘুরে আসি। ফিনিশিং হলে আপনি বুঝবেন না, আপনার ফিনিশিংটা আপনি দিবেন। শাহিন চৌধুরী সম্ভবত কিছু বলতে চায় যে এই যে আওয়ামী লীগ সমর্থন করেন, এই বাক্য নিয়ে আমি দুটো ব্যাখ্যা চাইলাম, আপনার কি মনে হয়? আমি খসরু মাহমুদ চৌধুরী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে একটা বক্তব্য। একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, যে বিএনপি বলছে যে 15 বছর তারা গুম, খুন, হত্যা, নির্যাতনের শিকার, সেই দলে তারা এখন গ্রহণযোগ্য লোক খুঁজছেন। এখনো পর্যন্ত গণহত্যার বিচার হয় নাই, এখনো পর্যন্ত শেখ হাসিনার কর্মকাণ্ডের বিচার হয় নাই। সেখান থেকে বিএনপি কি এত দৈন্যতা তৈরি হয়েছে? বিএনপি তো একটি বড় রাজনৈতিক দল, তাদের কি সদস্য সংখ্যা এত কম
যে আওয়ামী লীগের ভিতরে গ্রহণযোগ্য লোক খোঁজা হচ্ছে, বিএনপির ভিতরে নিজেদের ভিতরে গ্রহণযোগ্য লোক নেই। সুতরাং আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আমি মনে করি আমির খসরু মাহমুদ চৌধুরী একজন সিনিয়র নেতা, দায়িত্বশীল সাবেক মন্ত্রী, তার মুখ থেকে জাতি এই বক্তব্য আশা করে না, আমি নিজেও এটা আশা করি না। তারপরে আমার সমালোচক আমার ভাই অনেক কথা বলেছেন যে বিএনপির সব ডিসিশন হয় তৃণমূল থেকে, বিএনপি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, গণতান্ত্রিক দল। আমরা তো গণমাধ্যম কর্মী, আপনি গণমাধ্যম কর্মী, আমরা তো দেখি বিএনপির জেলা পর্যায়ের কমিটিগুলো ঢাকা থেকে ঘোষণা করে দেওয়া হয় এবং এলাকায় দেখা যায় যে এখানে এলাকায় দেখা পার্থক্য করেছেন যে অ্যাক্টিং চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তিনি তৃণমূলের আলোচনা ছাড়া নেননি সেটি, তবে সব কমিটি তো আর তারেক রহমান দেন না। হ্যাঁ, সেটাই, সেটা জেলা পর্যায়ের কমিটি সেন্ট্রাল থেকে এটা ঘোষণা দিয়ে দেওয়া হয়। রাইট, আপনাকে সম্মান রেখে বলি, ফরিদপুর বিভাগ আমাদের দায়িত্বে। হ্যাঁ, আমরা যেমন ধরেন আমার জেলায় সকল জয়েন্ট কনভেনরের নেতৃত্বে অন্যান্য মেম্বারে একটা টিম করে দেওয়া হয়েছে। তারা প্রতি ওয়ার্ডে ইউনিয়নে কমিটি গঠন করবে, প্রার্থী একাধিক থাকবে, তারা কাউন্সিলরের দিবে, লিস্ট দিবে, আপনি দিলে আমি দিলাম উনি দিল। এর মধ্যে আমার অবজেকশন আছে যে না, আপনি 3 জন লোক দিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত ফ্যাসিস্টের, উনি দিলে। এইটা আবার একজন আমরা এই নিয়োগ করেছি বিচারক, সে বিচার বিশ্লেষণ করবে, তারা থাকবে। শাহিন চৌধুরী একটা কথা বললো যে বিএনপি কি 15 বছরে তারা বারবার যেটা বলতো যে বিএনপিকে ভাঙা যায়নি, বিএনপির তৃণমূল ত্যাগীরা আছেন, তো বিএনপির এত দৈন্যদশা হলো। অবশ্যই আপনি সমর্থকদেরকে নিতেই পারেন, একটা দল তার সদস্য সংখ্যা বাড়াবে, কিন্তু এত দৈন্যদশা হলো যে আন্দোলনের অভ্যুত্থানের 7 মাস 8 মাস 9 মাসের মাথাতেই বিএনপির সমর্থকের সংখ্যা কমে গেল। আপনি বলি, এই আমলে বিএনপি কেউ যদি আওয়ামী লীগে যোগদান করতো, তারা নিত না শেখ হাসিনা? ধরেন আমির খসরু মাহমুদ যদি মনে করতো আমি আওয়ামী লীগে যোগদান, প্রেক্ষাপট কি এক? সেটা আমি মনে করি এই অভ্যুত্থানের পরে যে লাইনে না, দলে বিএনপি দরজা সবসময় খোলা, যে কোনো লোক বিএনপিতে আসতে পারে, যে কোনো যেতে পারে। বিএনপি কাকে গ্রহণ করবে সেটা হলো বিএনপির বিষয়, ঠিক আছে না? কিন্তু জনগণ সেটাকে কিভাবে নিতে হবে বিএনপির মাথায় সেটা থাকতে হবে। যেটা বলেছেন আমি তো মিটে গেছিলাম, সিদ্ধান্তটা এরকম। এই প্রশ্ন আমরা করেছিলাম, এই প্রশ্ন চুলচুরা বিশ্লেষণে কয়েক ঘন্টা ব্যাপী। এই যে আমরা ফর্ম সারব, নবায়ন না নতুন সদস্য সংগ্রহ, নবায়ন না, আমি এই দল 45 বছর আমি কি নবায়ন করবো? ঠিক আছে, আমরা আবার ছোট্ট একটি বিরতির সময় হলো। দর্শক আমাদের আলোচনার সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আমাদের আজকের যে বিষয় সেটি হলো ডিএসসি সংকট ও সমসাময়িক প্রসঙ্গ। শাহিন চৌধুরী, আমরা খন্দকার মাসুকুর রহমান বলছিলেন যে তিনি সেই মিটিংয়ে ছিলেন, তারা সদস্য সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্নভাবে করছে। আপনার মন্তব্য কি? না, এটা তাদের পার্টির সিদ্ধান্ত হতেই পারে, পার্টি এই ডিসিশন নিতে পারে, কিন্তু আমি তো আগেই বলেছি যে এই সদস্য সংখ্যা বাড়ানোর নামে যে দলটি ফ্যাসিস্ট দল, যে দলটি দলগতভাবে এখন নিষিদ্ধ দল, যে দলটি গণহত্যার দায়ে, গুম খুনের দায়ে অভিযুক্ত, সেই দলটির সদস্যদের আমি মনে করি যে বিএনপিতে টানা উচিত নয়, বরং বিএনপিতে তাদেরই টানা উচিত বিএনপির বাইরে বর্ডার লাইনে, মানে নিরপেক্ষ তো আরও শত শত লোক আছে, সব লোক তো বিএনপি করে না, বরং উচিত হলো তাদেরকে দলে টানা। আওয়ামী লীগের দল ভারী করা হলে এই লোকগুলো এসে আবার যে অপকর্ম করবে, সমস্ত দায় দায়িত্ব কিন্তু বিএনপির ঘাড়ে যাবে। তবে আমি একটি বিষয় শাহিন চৌধুরী আপনার সাথে আলোচনায় আসতে চাই, হয়তো বা খন্দকার মাসুক এই বিষয়ে পরে বলতে পারবেন। এটি কি কোনো ধরনের ভোটের রাজনীতির সমীকরণ যে আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের একটা সমর্থক আছে, সেই গোষ্ঠীকে আগামীতে ইলেকশন হলে
তাদের এই সমর্থনটা যাতে পাওয়া যায়। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে আজকে খুলনায় তারুণ্যের সমাবেশ করেছে, এর আগে চট্টগ্রামে করেছে বিএনপি, এবং এই তারুণ্যের সমাবেশে বেশ লোকজন আসছে দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানটাও ছিল তারুণ্যের অভ্যুত্থান এবং ছাত্রদের অভ্যুত্থান। আমি জানতে চাই যে আপনার কি মনে হয় যে বিএনপি দাবি করছে যে তারা ব্যাকফুটে ছিল বা পিছনে ছিল বিহাইন্ড দ্য সিনে এই অভ্যুত্থানের, সেই বিএনপি কি আগামীতে তরুণ ভোটারদের মনে থাকতে পারবে এই যে সিদ্ধান্ত স্থায়ী কমিটির সদস্য নিয়েছেন? না, আপনি যেটা বলেছেন যে এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন, এই সিদ্ধান্তের কারণে তো তরুণদের সমর্থন তারা অবশ্যই হারাবেন। আর তরুণদের সমর্থন ইতিমধ্যেই তারা অনেকটা হারিয়েছেন। কীভাবে হারিয়েছেন? এই গত 9 মাসে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির কিন্তু সমর্থন ছিল না। বিএনপি চেয়েছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগ আসুক এবং সেই জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপি আওয়ামী লীগকে রাখতে চায়নি। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এনসিপি সহ অন্যান্য দলগুলোর আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে সেই সিদ্ধান্তে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে বিএনপির মহাসচিব বলেছে, আমি এটাকে অভিনন্দন জানাই। এই বিএনপি মহাসচিবের এই অভিনন্দন নিয়ে বাংলাদেশের একটি বড় পত্রিকা প্রথম আলো একটি কার্টুন করেছিল সেদিন, আপনি দেখেছেন কিনা জানি না। উনি আওয়ামী লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়েছেন, মির্জা ফখরুল ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে মির্জা ফখরুল কাঁদতে কাঁদতে স্বাগত জানায়। হ্যাঁ, এই একটা কার্টুন করেছিল ওই দিন, আপনাদের চোখে পড়েছে কিনা জানি না। তো এই যে এই আওয়ামী লীগ ইস্যু, ইসকন ইস্যু, চুপ্পু ইস্যু, রাষ্ট্রপতি চুপ্পু ইস্যু, নানান ইস্যুতে কিন্তু তরুণদের সঙ্গে বিএনপির একটা মতভেদ তৈরি হয়ে গেছে। এবং সেই মতভেদটাকে দূর করার জন্যে বিএনপির যা করণীয়, আমার মনে হয় যে তারা সেটা করতে পারছে না। তবে আপনি অন্য যে জিনিসটা বলেছেন যে তারুণ্যের সমাবেশটা, এটাকে আমি স্বাগত জানাই। কারণ আমি মনে করি যে তরুণদেরকে টানতে হবে। কারণ গত 15 বছরে 17 বছরে এই তরুণরা ভোট দিতে পারেনি। এই সংখ্যা কিন্তু অনেক বড়, আর এর থেকে 3 কোটি আছে তরুণ ভোটার। সুতরাং তাদেরকে যারা টানতে না পারবে, এই দলের কিন্তু আগামী নির্বাচনে ভালো করা খুব কঠিন। সুতরাং এই তারুণ্যের সমাবেশ করা, তরুণদেরকে দলে টানার যে তারেক রহমান সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আমি মনে করি এটা কোন বিষয়ে শাহিন চৌধুরী বললেন, তার মতামত বললেন। আমি শাহিন ভাইয়ের বক্তব্যের সাথে বড় আকারে দ্বিমত পোষণ করি না। দেখেন, মানে আপনাদের সমর্থন কমেছে এটি বলতে চান? আমি বলি, দেখেন, আমি বলেন 14, 18, 24-এর প্রায় 4 কোটির মতো তরুণ ভোটার ভোট দেয় নাই কখনো। আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে এই ভোটারদের উপর নির্ভর করে। বিএনপিটা গণমানুষের দল, বিগত দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল একাধিকবার, বিরোধী দলেও ছিল দীর্ঘ সময় আন্দোলন। বিরোধী দল বলতে সংসদের বাইরে ছিল আরো 10 বছর। বিরোধী দল বলতে পার্লামেন্টের বিরোধী দল বাইরেও ছিল। যেহেতু এটা গণমানুষের দল, এদেশের মানুষের নার্ভ যদি না চিনতে পারে, সেটার উপরে ভিত্তি করে যদি এটা রাজনৈতিক দলের কাজ কি বলেন, জনগণের পাশে থাকা, বিপদ আপদে দাবি দেওয়ায় তারা যৌক্তিক দাবি দেওয়া তার পাশে থাকে, এটা তো একটা রাজনৈতিক দলের কাজ। হ্যাঁ, আর পার্লামেন্টের বিরোধী দলের কাজ হলো সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। হ্যাঁ, এখন এই 4 কোটি ভোটার প্রায় ভোট দিতে পারেনি। এরা তরুণ ভোটার, এরা কেউ 40-এর ঊর্ধ্বে ওঠে নাই। এরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায়, এদেশে স্বাস্থ্য খাত কিভাবে দেখতে চায়, শিক্ষা ব্যবস্থা কিভাবে দেখতে চায়, সোশ্যাল সিকিউরিটি কিভাবে দেখতে চায়, ইকোনমি কিভাবে দেখতে চায়, এটা তো আপনার জানতে হবে। তার উপরে তো বিশেষ করে আপনার কর্মসূচি নেবেন। আমি যদি এটা না বুঝি, শেখ হাসিনা বোঝে না, আমি বারবার বলেছিলাম, আমি এটা ক্ষুদ্র মানে হাসছে বড় বড় আওয়ামী লীগের যারা জাতদের লোকের সাথে টকশো করে যে শেখ হাসিনা আওয়ামী লীগকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছেন, পড়ে যাবে হোঁচট খেয়ে, আর উঠতে পারবে না। আমাদের মহাসচিব বলেছেন পালানের জায়গা পাবে না। এই জায়গার থেকে তারা না বুঝে অথবা যারা জানে তারাই মেসেজ দিয়ে বলেছেন, গুরুত্ব দেয় নাই। আমি একাধিকবার বলেছি, শেখ হাসিনা আওয়ামী লীগকে পাহাড়ে চূড়ায় নিয়ে গেছে, যে কোনো হোঁচট খেয়ে পড়ে যাবে।
আপনি বলেন তো আওয়ামী লীগের মতো একটা পুরনো দলের সকল 350-500 এমপি পালাই যায়, জেলার নেতারা পালাই যায়, কিন্তু সেই দলের থেকে তো আপনারা নেতা বাইতুল মুকাররম ইমাম পালাই যায়, সেই কলেজের প্রিন্সিপাল খতিব পালিয়ে যায়, এটি বাংলাদেশে আমি বলি 9 মাসের এটা তো মাথায় সেই হবে দল না। থেকে তো আপনারা নিয়ে লোক নিতেছে। সদস্য খুঁজছেন। এটা পালিয়ে যাওয়ার কথা, আমি ওখানে আসি, এখনই তারুণ্যের সমাবেশ আছে, আমরা এখানে আমরা গিয়ে একদম শেষ প্রান্তে আমরা আগে সেমিনার করি, আগে জানতে হবে সেমিনার এটা কি ভাবনা, ওখানে প্রশ্ন করে তার এক সপ্তাহে কি চায়, কেমন বাংলাদেশ দেখতে চায়, ওটার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচি 1 মিনিট আছে আমাদের হাতে। কর্মসূচি করতে হবে, সেই জন্য আমরা এই তারুণ্যের সমাবেশ করছি। আর যেটা বলেন দলের দরজা খোলা, আমি কাকে নেব, কে নিলে আমার দলের সুনাম হবে, কে নিলে হবে না, এইটা বিএনপিকে ভাবতে দেন, এবং বিএনপি জনগণের ভাবনা যদি না বোঝে আওয়ামী লীগের মতো অবস্থা হবে, আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এবং আমি বলি তারেক সাহেব তরুণের মধ্যে, সেও তো তরুণের কথা ভাবতে হবে, তরুণ নেতৃত্ব তার এদেশের তরুণ নেতাদের কাছে সে একটা মাইল ফলক হয়ে রয়েছে, ভালো বলে দেখেন না, তরুণ নেতাদের মনোজয় সে করেছে। শাহিন চৌধুরী 30 সেকেন্ড। হ্যাঁ, মাসুক ভাই শেষ মুহূর্তে একটি সঠিক কথা বলেছেন যে বিএনপি যদি তরুণদের ভাবনাটা বুঝতে না পারে, তিনি একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে প্রায় 4 কোটি ভোটার, 4 কোটি না 3 কোটির কাছাকাছি ভোটার বুঝতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে বিএনপির ভাগ্য আওয়ামী লীগের মতোই হবে। আমিও তার এই বক্তব্যের সঙ্গে একমত, এবং আমি মনে করি যে তারুণ্যের সেন্টিমেন্ট আওয়ামী লীগের ভাগ্য নির্বাচনে কোনো খারাপ হয়নি, আওয়ামী লীগের ভাগ্য অভ্যুত্থানে খারাপ না, হয়েছে। কিন্তু নির্বাচনই হয় না। সেটা তো নির্বাচন ছিল না। নির্বাচনই হয় না। সেইটাকে তো আপনি আপনাদের নির্বাচন হওয়া করতে পারেন উচিত না। নির্বাচনের মাধ্যমে। আপনাদের দুজন হওয়া উচিত ছিল ভোটের মাধ্যমে, কিন্তু সেই সুযোগ তো তিনি জনগণ রাখেননি। লাল কার্ড দেখাবে তো ভোটের মাধ্যমে জি, তো ভাই। জি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আওয়ামী লীগের সব সমর্থকরাই যে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল সেটি আমরা কেউ বিশ্বাস করি না। আওয়ামী লীগ সমর্থন করা মানেই ফ্যাসিবাদী নয়, তবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব যেই প্রক্রিয়ায় দেশ চালিয়েছে তার প্রতি জন আস্থা ছিল না, এবং জনগণের জনরোষে তারা এখান থেকে চলে গিয়েছে। যেই জায়গাতে অবশ্যই বাংলাদেশে এখন যে সমর্থকরা রয়েছে তারাও নিশ্চয়ই এই জায়গাটিকে যৌক্তিকভাবেই চিন্তা করে। বিএনপি একটি রাজনৈতিক দল, তারা তাদের সদস্য সংখ্যা বাড়াতেই পারে, কিভাবে বাড়াবে না বাড়াবে দল তার দলের মতো করেই চিন্তা করবে, তাতে আমাদের কিছু বলার নেই। তবে দল নিশ্চয়ই ভোটের কথা ভাবে, ভোটের রাজনীতির কথা ভাবে, আবার তরুণ ভোটারদের কথাও ভাববে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর, জিরা আওয়ার।